ঝরে যাওয়া বেলি ফুল সূচনা পর্ব। ব্যথায় ক্লান্ত শরীরটা ফ্লোরে পড়ে আছে বেলির। আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে, তবে আজকের মারের পরিমাণটা বেশিই ছিল। আজ বেলির অপরাধ ছিল সে রুবির বেডটি দিতে দেরি করে ফেলেছে। রুবি বেলির সতীন, বেলির স্বামী ইরফানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। বড়লোক ঘরের মেয়ে রুবি ভালোবেসে বিয়ে করেছে ইরফানকে, এটা জানা সত্ত্বেও যে ইরফান বিবাহিত। রুবি এমন একজন নারী যে কিনা কোনো পয়েন্ট বাদ রাখে না, যেই পয়েন্ট অনুযায়ী ইরফান বেলিকে মারতে পারে। প্রতি পদে পদে নানা রকমের মিথ্যা কথা বলে বলে বেলিকে মার খাওয়ায় রুবি। বেলি সবটাই মুখ বুজে মেনে নেয়। বেলি প্রতিবাদ করার মতো সেই শক্তি আর সাহস নেই। রুমের ফ্লোরে শুয়ে থেকে ব্যথায় ছটফট করতে থাকা বেলিকে দেখার মতো কেউ নেই এই বাড়িতে। তবে কাজের মেয়ে মিনু একবার এসে ধরে উঠায় যখন ইরফান বেলিকে এইভাবে মেরে রেখে যায়। আজকেও ব্যতিক্রম কিছু হয়নি। ইরফান রুবিকে নিয়ে চলে যাওয়ার পর মিনু দৌড়ে গিয়ে এসে রুমে ঢোকে। গায়ের ওড়নাটা সাইডে পড়ে আছে। হলুদ সুতির জামার ওপর রক্তের হালকা ছোপ ছোপ দাগ হয়ে আছে। পুরো শরীর ধরে কুঁচকে শুয়ে থাকা বেলিকে দেখে মিনুর চোখেও পানি চলে আসে। এদিক সেদিক তাকিয়ে মিনু বেলিকে তুলে খাটে নিয়ে বসায়। বেলির ফর্সা গালগুলোতে ইরফানের হাতের 5টা আঙুলের ছাপ পড়ে আছে। নাক মুখ দিয়ে লালা চলে এসেছে। পুরো মুখটা ফুলে আছে তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এভাবে বউ পেটায় না, তার ওপর হয় যদি উচ্চশিক্ষিত। মিনু বেলির চোখ মুখ মুছে দেয়। ভাবি, জামাটা খুলুন। রক্তগুলো মুছে দিই, দিয়া স্যাভলন লাগাইয়া দেব। লাগবে না মিনু, চলো রান্নাঘরে যাই, ওরা এসে খাবে তো। আপনার কি মাথায় সমস্যা? এই শরীর নিয়ে রান্নাঘরে যাইবেন, আর তারা আজকে বাইরে খাইবে। এত অস্থির হইয়েন না। ও, আপনি জামা খুলেন, আমি গরম পানি নিয়ে আসি। মিনু গরম পানি আনতে গেলে বেলি ডুকরে কেঁদে দেয়। কি বেলি, কি হয়ে গেল? বাবা ভালোবেসে বেলি ফুল ডাকত, আর আজ সেই বাবার আদরের মেয়েটা স্বামীর ঘরে এসে সতীর নিয়ে সংসার করে, আর প্রতিদিন নির্মমতার সহ্য করে। বেলির মুখ দিয়ে তখন একটা কথাই বেরিয়ে আসে, বাবা আমাকেও নিয়ে যেতে তোমার সাথে। এরই মাঝে মিনু গরম পানি নিয়ে চলে আসে। দেখে বেলি সেইভাবেই বসে আছে। মিনু কাছে গিয়ে বসে। ভাবি, ও ভাবি। কি ভাবেন? দেখি জামাটা খোলেন। মিনুর কথায় জামাটা খোলে বেলি। বুকের ওপরে জামাটা দিয়ে ঢেকে রাখে সে। মিনু পেছনে গিয়ে ব্রায়ের হুকটা খুলে দেয়। হুক খুলতে গিয়ে আঁতকে ওঠে সে। এভাবে বুঝি কেউ কাউকে মারে? আজকে মেরেছে বেল্ট দিয়ে। মিনু ক্ষতস্থানে হাত দিতেই বেলি নড়ে ওঠে। মিনু বুঝে যায় তার ভাবির ব্যথা করছে। গরম পানি দিয়ে হালকা চেপে চেপে পুরো ক্ষতস্থান থেকে রক্ত সরিয়ে দেয়, আর তারপর অয়েনমেন্ট লাগিয়ে দেয় সে। মিনু, ফ্যানটা চালাও, পুরো পিঠটা জ্বলছে আমার। ফাটা জায়গা তো, তাই জলে ভাবি, আপনি জামা পরেন না। ভাবি একটু শুয়ে থাকেন, আজকের রান্না আমি করে নেব। না মিনু, জানতে পারলে আবার মারবে আমাকে। আহারে ভাবি, কি করব বলো? মারধর যাই করে খেতে তো দেয়, এটাই অনেক। কোনো দিন দেখব ময়রা রয়েছেন। আচ্ছা বাদ দাও, এদিকে আসো, আমার ব্রায়ের হুকটা লাগিয়াও, হাতে অনেক ব্যথা পাচ্ছি, পেছন অবধি যায় না। আচ্ছা।
অনেক কষ্টে জামা পরে রান্নাঘরে যায় বেলি। দিনে না খাক, তার বর আর তার বরের বউ রাতে এসে তো খাবে, সেই ভেবেই রান্না করা। পুঁটি মাছের ঝোল, কাঁকরোল ভাজি আর ভাত করেছে তার আর মিনুর জন্য। ইরফান আর রুবির জন্য বাসমতি চালের ভাত আর চিকেন করে রেখেছে। রান্না শেষ করে উঠতে উঠতে আজান পড়ে যায়। মিনুকে বলে সে রুমে যায়, গোসল করে নামাজ পড়ে নেবে বেলি। বেলি ইসলাম সাইডটা বেশ মানে। যত যাই হোক না কেন নামাজ কোরআন শরীফ পড়বে সে। রুমে এসে গোসল করে নামাজে দাঁড়ায় বেলি। ওইদিকে মিনু সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে ফেলে। 12 রাকাত নামাজ শেষ করে নামাজে বসে দোয়া দরুদ পাঠ করে বেলি। তার মাঝেই মনে পড়ে যায় 1 বছর আগের কথাগুলো। কত সুন্দর একটা পরিবার ছিল বেলির, বাবা মা আর সে। অভাব থাকলেও দিন চলতো বেশ। কামাররাঙ্গি চর এলাকায় সুখে শান্তিতে বড্ড ভালোই ছিল মেয়েটা। বেলির বাবা জাব্বার মিয়া ছিলেন কাঠমিস্ত্রি, আর বেলির মা রাবেয়া বেগম রান্নার কাজ করতেন। রান্নার কাজ বলতে ব্যাচেলার্স মেয়েদের মেসেগুলোতে রান্না করে দিতেন। বেলি ছিল জাব্বার আর রাবেয়ার একমাত্র সন্তান। টানাটানির সংসারে বেলিকে ইন্টার অবধি পড়াতে পেরেছিলেন তারা। তার মাঝে আবার ইন্টার পরীক্ষাটাও দিতে পারেনি টাকার অভাবে। তারপর আর পড়াশোনা করেনি বেলি। সারা দিন পর জাব্বার ঘরে ফিরে মেয়ের হাসি মাখা মুখটা দেখলেই খুশি হয়ে যেতেন। নাম রেখেছিলেন ভালোবেসে বেলি, আর আদর করে ডাকতেন বেলি ফুল বলে। বাড়ির উঠোনে এসেই ডাক দিতেন বেলি ফুল বলে। আর বাবার কথার আওয়াজ পেয়ে বেলিও দৌড়ে চলে আসতো বাবার কাছে। বাপ মেয়ের আহ্লাদীপনা দেখে মা রাবেয়া বেগমও খুশি হতেন। একদিন দুপুরে খাবার দিতে বেলি তার বাবার দোকানে যায়, আর সেখানে রহমান আলী বেলিকে দেখেন। রহমান আলী অনেক ভালো মানুষ ছিলেন। সে এলাকার তার বহু পরিচিতি। বেলিকে দেখে মনে ধরেছিল তার। এমন ছটফটে মেয়ে তার ছেলের সাথে যায়। তাই তিনি জাব্বারকে ডেকে নিয়ে সব বিস্তারিত কথা বলে পাকা করে নেন তার ছেলের সাথে বেলির বিয়ের কথা। সেই দিন রাবেয়া মানে বেলির মাও অনেক খুশি হয়েছিলেন। গরিবের মেয়ে যদি তার মা হারা ছেলের জীবনে আসে তাহলে তার ছেলের ভালোই হবে, এটা ভেবে ভদ্রলোক বিয়ে ঠিক করেন। কিন্তু প্রকৃতির বর্বরতার কাছে হার মানতে হয় কিছু কিছু স্বপ্নকে। বিয়ে ঠিক হওয়ার পর একদিন বিকেলে কাজ থেকে আসার সময় ট্রাকের নিচে চাপা পড়েন জাব্বার। সেখানেই তার মৃত্যু ঘটে। শোকার্ত বেলি আর রাবেয়া বেগম পাথর হয়ে যায়। অন্যদিকে রহমান আলী এক কথার তার নড়চড় হবে না। বিয়ে এই মেয়ের সাথেই দেবেন তিনি তার ছেলের। জাব্বারের মৃত্যুর পর রহমান আলী বেলির মাকে ভরসা দেন আর ছেলেকে খবর দিয়ে গ্রামে আনান। ছেলে যখন শোনে তার বিয়ে একটা অজপাড়া গায়ের মেয়ের সাথে, তখন ছেলে সরাসরি না করে দেয়। কিন্তু রহমান আলীও কম জেদি না, তিনিও জোর করেই যাচ্ছেন। দেখুন বাবা, আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না। বেলি অনেক ভালো মেয়ে, সে ভালো নাকি খারাপ আমি জানতেও চাই না। আর তাছাড়া আমি গ্র্যাজুয়েট ছেলে, ভালো চাকরিও করছি, আমারও পছন্দ থাকতে পারে। তোমার পছন্দ যে আমার পছন্দ হবে তেমনটাও কথা না। তাহলে আপনার পছন্দ কি করে আমার পছন্দ হবে বাবা? বোঝার চেষ্টা করেন, আমি পারবো না বিয়ে করতে। দেখো, ওর বাবা মারা যাওয়ার আগে আমি কথা দিয়ে রেখেছি, এখন ওর বাবা নেই, আমি কথার খেলাপ করতে পারবো না। বাবা, বিয়ে যদি হয়েও যায় ওই মেয়ে শান্তি পাবে না। কিন্তু পড়াশোনা শিখে ভালো চাকরি করে কি এত লায়েক হয়ে গেছো নাকি?
মা মরা ছেলেকে মানুষ করতে আমার কম কষ্ট হয়নি। দেখুন বাবা, আমি তর্ক চাই না। বিয়ে এই মেয়েকেই করতে হবে, এটা মনে রেখো তুমি। রহমান আলী একরকম জোর করে ছেলের সাথে বেলির বিয়ে সব আয়োজন করেন, আর ছেলেও ক্ষোভে ক্ষুব্ধ হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। শুক্রবার জুম্মার নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়েতে সব খরচ রহমান আলী নিজে করেন। বাঁশের বেড়া এক পাশে একটা ব্যানার টাঙানো হয়, যাতে লেখা ছিল, আজ বেলি ও ইরফানের শুভ বিবাহ। বেলির বাবা মারা যাওয়ার 2 মাসের মাথায় ইরফানের সাথে বেলির বিয়ে হয়। বিয়ের পর রাতে যখন বেলিকে ইরফানের রুমে রাখা হয়েছিল, আজও মনে পড়লে চোখ দুটো ভিজে যায় বেলির। এর মাঝেই দরজায় টোকা পড়ে। ধ্যান ভাঙে, দরজার দিকে তাকায় বেলি। মিনু দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিছু বলবে মিনু? 2:30 বাজে। নামাজ এখনো হয় নাই আপনার? হ্যাঁ হয়েছে। তাহলে আসেন, ভাত বাড়ছি আমি, আসতেছি। মিনু মেয়েটা যথেষ্ট ভালো আর ভদ্র। রুবিকে সে একদমই দেখতে পারে না, কারণ ইরফানের অবর্তমানে রুবি বেলির সাথে যা যা করে সব কিছুর সাক্ষী এই মিনু। মিনু কয়েকবার বলতেও চেয়েছিল, কিন্তু বেলি নিষেধ করে আর সে মুখ খোলেনি। নামাজে মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। পুরো শরীরটা ব্যথা হয়ে আছে তার। কয়টা ভাত খেয়ে নিয়ে নাপা ট্যাবলেট খেয়ে নেবে। আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে যায় বেলি। আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসেই ভাত খায় বেলি আর মিনু। ইদানিং ভাত খেতে গেলে গলার মাঝখানটায় ভাত আটকে থাকে বেলির। ইরফান মারার সময় প্রায় গলায় চাপ দেয়, না হয় গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। গলার ব্যথাটা ঠিকমতো খাবারও গিলতে পারে না বেলি। ভাত খেতে বসে গলার অসহ্য যন্ত্রণায় চোখের পানি ছেড়ে দেয় বেলি। বেলির কান্না দেখে মিনুরও খাওয়া বন্ধ হয়ে যায়। আর কান্দেন না তো ভাবি, কতদিন কইলাম জানগা জানগা, শুনেন নাই আমার কথা। আবার আমারও কিছু কইতে দেন না ভাইরে। তাহলে হুইদা কাঁদেন কি করতে? কাঁদেন না। মিনুর কথায় অশ্রু সজল চোখে তাকায় বেলি। রুমে শুয়ে শুয়ে আগের কথা ভাবছে বেলি। বাসর ঘরে সেদিন বসেছিল সে। ইরফান রুমে তো এসেছিল ঠিকই, কিন্তু সেখানে ঘটনাগুলো ঘটেছিল উল্টো। ইরফান এসে সোজা শুয়ে পড়ল। বেলি তখনও বসা খাটে। এর মাঝে একটা ফোন আসলো ইরফানের মোবাইলে। ফোনটা হাতে নিয়ে বাইরে চলে যায় সে। আর তারপর যখন রুমে আসে, তখন হয়তো ইরফান না, কোনো এক দানব রুমে ঢুকেছিল। ইরফান খাটের এপাশ ঘুরে হাত ধরে টেনে নিচে ফেলে দেয় বেলিকে। অকথ্য ভাষায় বিশ্রী কথাও বলে। আর তার শেষ কথাটা ছিল, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকিস, আমার আশেপাশেও ঘেঁষবি না। আর তারপর দিনই ইরফান চলে যায়। মুখ বুজে সবটা সহ্য করে নেয় বেলি। বিয়ের ঠিক 1 মাস পর ইরফান আবার বাড়ি আসে, তাও রহমান আলীর কথায়। সেইবার রাতে বেলি ভুল করে ইরফানের গায়ে দুধ ঢেলে দেয়। আর তার শাস্তি বেশি কিছু ছিল না, শুধু পায়ের থেকে জুতো খুলে জুতো দিয়ে মেরেছিল নিজের সদ্য বিয়ে করা বউটাকে। সেইবার একদিন থেকে আবার চলে যায় ইরফান। আর তারপর লাস্ট আসে রহমান আলীর শরীর খারাপ হওয়ার পর। সেইবার আসার পরেই রহমান সাহেব ইরফানকে বাধ্য করে বেলিকে নিয়ে ঢাকায় থাকার। ইরফান শত না করার পরও রহমান আলী কিছুই শোনেননি এবং শুনতেও চাননি। জোর করেই বেলিকে ইরফানের সাথে ঢাকা পাঠিয়ে দেয়। আর যার ফলস্বরূপ আজ সে কুকুরের মতো মার খায় ইরফানের কাছে। এইসব ভাবতে ভাবতে
ঘুমে চলে আসে বেলির। শরীরে ব্যথা থাকার কারণে ঘুম চলে আসে চোখে। মিনু ফাঁক দিয়ে একবার দেখে গেছে বেলিকে। মিনু মেয়েটা ইদানিং একরকম আতঙ্কে থাকে। ইরফান যেইভাবে মারে বেলিকে, কোন দিন জানি দেখে একেবারেই মেরে ফেলেছে। এই ভয়ে থাকে সারাদিন। বিকেলের শেষের দিকে ঘুম ভেঙে যায় বেলির। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে যায়। সন্ধ্যায় তারা আসলে কফি চাইবে, বলার সাথে সাথে হাজির না করলে আবার মারবে, তাই আগে ভাগে সব করে রাখে বেলি। মাগরিবের নামাজের পর ইরফান আর রুবি বাসায় আসে। কলিং বেল বাজার সাথে সাথে মিনু গিয়ে দরজা খোলে। রুবি সোজা নিজের রুমে চলে যায়। ইরফান ড্রয়িং রুমে বসে। সোফায় বসে এসিটা ছেড়ে দেয় সে। এর মাঝেই বেলি কফি নিয়ে আসে। কফির মগটা ইরফানের হাতে তুলে দেয় বেলি। হাত বাড়িয়ে কফির মগটা নিতে গিয়ে বেলির হাতে নজর পড়ে ইরফানের। বেল্টের বাড়ির দাগ এখনো লাল হয়ে আছে। এটা দেখার পর একবার বেলির মুখের দিকেও নজর দেয় ইরফান। মুখটা ফুলে একাকার হয়ে আছে। আজকে বোধহয় মারের পরিমাণটা বেশিই হয়ে গেছিল। মুখে কিছুই বলেনি ইরফান। বেলি সেখান থেকে চলে যেতে নিলে ইরফান ডাক দেয়। ইরফানের ডাকে কলিজা কামড় পড়ে বেলির। বেলির ধারণা আবার হয়তো মারবে। সে এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। আবার ডাকে ইরফান, বেলি শোন তো। জি। রুবিকেও কফি দিয়ে আয়। জি আচ্ছা। বেলি রুবি রুমের সামনে গিয়ে দরজায় নক করে। এই কে? আপু আমি বেলি। কি চাই? কফি দিতে আসছিলাম, ভেতরে আয়। রুবিও কুকুর বেড়ালের মতো ব্যবহার করে বেলির সাথে। বয়সে এবং পড়ালেখায় অনেক এগিয়ে আছে রুবি। ইংলিশের ওপর অনার্স কমপ্লিট করা। দেখতে শুনতেও খারাপ না। বাপের ভালো টাকা পয়সা, যার কারণে মানুষকে মানুষ মনে করে না। আর বেলি তো তার দু চোখের বিষ। শুধু ইরফান তাকে আগে বিয়ে করার জন্য সে প্রথম বউ, আর রুবি দ্বিতীয় বউ। যদিও কয়েক দফা বলা হয়েছিল বেলিকে ডিভোর্স দিতে, কিন্তু ইরফান চেয়েও দিতে পারেনি। কারণ গ্রামে তার বাবা রহমান আলী শুনলে তাকে হয়তো ত্যায্যপুত্র করে দেবে। এমনকি রহমান আলী এখনও জানে না যে ইরফান আরও একটা বিয়ে করেছে এখানে। রুমের মধ্যে গিয়ে বেলি কফির মগটা টেবিলের উপর রেখে চলে আসতে নিলে রুবি বেলিকে আটকে ধরে। বেলির সামনে এসে বেলির বাম গালটা নিজের হাতে ধরে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলিকে বলে, লজ্জা থাকলে আর কখনো আমার বেডটি দিতে দেরি করবি না। আজকের মারের কথা মনে থাকলে। মনে থাকবে। ঠিক সকাল 10টায় আমার বেডটি চাই, আমার বিছানার পাশে থাকবে। যা এখন এখান থেকে। রুবি ধাক্কা দিয়ে বের করে দেয় বেলিকে। চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে ঢোকে বেলি। বেলিকে দেখে মিনু বুঝে যায় কিছু একটা হয়েছে। আবার কিছু কইছে ওই নবাবের বেটি? মেনু আসতে বলো বোন, শুনলে তোমাকে বের করে দেবে। দেখ বাহির করিয়া, আমার কি আসে যায়? আমার কি আপনার মতো কইলা যা ছোড়নি? তা কি কইছে সে? কিছুই বলে না। দেখি আমার দিকে তাকান তো। মিনু বেলির মুখটা ধরে তার দিকে ঘোরায়। বেলির মুখটা আসলে অনেক মায়ায় ভরা। মিনু কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আবার বলে, ভাইয়ারে ভালোবাসেন? মিনুর কথায় চোখ বড় করে তাকায় বেলু। মিনু এসব কি বলে? আসলে এটাই যে বেলির মনের কথা। কিন্তু মিনু বুঝে ফেলল কিভাবে। মিনু কী সব বলো? আপনি ভালোবাসেন ভাইয়ারে? এই জন্যই তো এত পীড়া খান। ভাবি একটা কথা কই, বলো। আপনারে মাইরা ফেলবো ভাইয়া। ভাবি এখনো সময় আছে, যান গা। কই যাব মিনু? যাওয়ার মতো কোনো জায়গা আছে? গ্রামে যেতে পারবো না, সেদিকে তার বাবা আছে, আর আমার মা। তার কাছে থাকলেও মানুষ অনেক বাজে বাজে কথা বলবে। শরীরটা তো আছে, রথ তো আছে, কাম কইরিয়া খাবেন।
তবুও আর মার খাইয়েন না। কিন্তু আমি তাকে ছাড়তে পারবো না। কি? ধুর, বেআক্কেল মাতারি! যান যান, মরেন গিয়ে। আমার কি? আপনারে মাইরা ফেইলা রাখা যাইবে, আর আমি গিয়া মলম লাগাবো। হায় রে ভালোবাসা রে, ফিচা মারি এমন ভালোবাসার কপালে। মিনু রেগে মেগে বকবক করতে করতে কাজে মন দেয়। বেলি রুমে যায়, দরজা আটকে দিয়ে ওড়না মুখ চেপে কেঁদে দেয়। বেলি সত্যিই নিরুপায়। কি করবে সে? আবেগের কাছে সে বাঁধা। ভালোবাসে অনেক ইরফানকে, যদিও সে জানে ইরফান তাকে শুধুই তার বাসার বাঁধি ভাবে। বউ সে কখনোই হতে পারবে না। তবুও কেন জানি বেলি ছাড়তে পারে না ইরফানকে। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে বেলি। রোজ সকাল 9টায় অফিসে যায় ইরফান। এই 7 মাসে ইরফান শুক্রবার ব্যতীত সপ্তাহে 6 দিনই একা নাস্তা করে, কারণ তার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে ওঠে সকাল 10টায়। তার পক্ষে সকাল সকাল ওঠা ইম্পসিবল ব্যাপার, আর নাস্তা বানানো তো অসম্ভব ব্যাপার। এই 7 মাসে সে একবারও রান্নাঘরে ঢুকেও দেখেনি রান্নাঘরের চেহারাটা কেমন। ইরফান একাই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিস চলে যায়। তার বাঁধা বাঁধি বেলি তো আছেই, সেই সব করে দেয়। আজও ব্যতিক্রম কিছু হয় না। বেলি সব সাজিয়ে রাখে। মিনু দুপুরের খাবার ব্যবস্থা করছে রান্নাঘরে। ইরফান শার্টের হাতা ঠিক করে ব্লেজার হাতে নিয়ে নাস্তার টেবিলে বসে। ইরফান বলার আগেই তার সামনে সব হাজির করে রাখে বেলি। ইরফানের সকালবেলা দুধ চা না হলে চলে না, আর বেলি চা আর কফি দুটোই ভালো বানায়। যদিও ইরফান কখনো প্রশংসা করেনি এসবের, তবে সেও মানতে বাধ্য হয় যে হ্যাঁ, বেলি চাটা ভালোই বানায়। নাস্তা করতে করতে এক হাত দিয়ে কলারের নিচের বোতামটা খুলতে গিয়ে একদম পুরো ছিঁড়া ফেলল ইরফান। ধুর, মেজাজটাই কেমন লাগে এখন। তাড়াতাড়ি সময় দেরি হয়ে যাচ্ছে। বেলি সাইডে দাঁড়িয়েছিল বিধায় দেখে সব। আর মিনু রান্নাঘর থেকে সবটাই খেয়াল করে। মুচকি হাসি দিয়ে ভেতরেই বকবক করছে সে। একবারে ভালো হয়েছে, হারামজাদা অসভ্য বেটা। বিয়া একটা কইরা আবার আরেকটা করেছে। বউরে জানোয়ারের মতো পিটায়। একেবারে ভালো হয়েছে। এই বেটায় এক জানোয়ার, আর এইটা ছেড়ি বউটা আরও বদমাইশ। ইরফানের 14 গোষ্ঠীকে তুঙ্গে তুলে দেয় মিনু। যদিও আস্তে আস্তেই বলে, নিজের ক্ষোভ প্রকাশ করে মিনু। কারণ ইরফান বা রুবি কারোর সামনে এইসব বলার ক্ষমতা নেই তার, তাই নিজেই বলে। এদিকে বেলি ফ্লোর থেকে বোতামটা কুড়িয়ে হাতে নেয়। ইরফান একা একাই বলতে থাকে, আজকে প্রেজেন্টেশন, আর আজকেই এমনটা হতে হলো। ধুর। বেলি ইরফানকে বিরক্ত হওয়া দেখে নিজেই বলে ওঠে, আমি লাগিয়ে দিই। এখন আবার শার্ট খুলতে হবে। লাগাতে গেলে শার্টের ইস্ত্রিও নষ্ট হয়ে যাবে। আপনি নাস্তা খান, আমি সুই সুতা নিয়ে আসছি। শার্ট খুলতে হবে না, এমনিতেই লাগানো যাবে। ভেতর থেকে সবটাই শুনে নেয় মিনু। বেলির ওপর অতিরিক্ত মেজাজ খারাপ লাগছে তার। হের একে আদর বাইরা বাড়িয়া পড়ে, এখন হের পেয়ারের ছোট বউরে উঠাইয়া লাগাইতে পারে না। শয়তান একটা, নামাজ কালাম তো পড়েই না, চিত্তায় পড়িয়া ঘুমায়। অসভ্য বেড়ি কোথাকারের। হাতে নিয়েই বেলি রুমে যায় সুই সুতো আনতে। প্রায় 5 মিনিট হয়ে যায় বেলির, আসার খবর নেই। ইরফানের নাস্তা খাওয়া শেষ হয়ে যায়। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে যায় ইরফান। রুবি তখনও ঘুমোচ্ছিল। রুবিকে ডাকতে থাকে সে। রুবি, এই রুবি, আরে এই রুবি, শুনছো? কি হয়েছে, ডাকো কেন? শার্টের বোতাম লাগিয়ে দাও না। শার্টের কি অভাব পড়েছে ঘরে? আরেকটা পরে যাও।
কী সব বলো ঘুমের তালে? আজকে আমার প্রেজেন্টেশন, তাই তো এই শার্টটা পরেছি আমি। ঘুমোতে দেবে একটু? আমি তোমার বোতাম লাগানোর জন্য ঘুম নষ্ট করব নাকি? যাও সরো এখান থেকে, পারলে নিজে লাগিয়ে নাও। ধমক টমক দিয়ে আবার ঘুমিয়ে যায় রুবি। ইরফানের মেজাজ সেই লেভেলে চলে গেছে। ওর মন চাইছে রুবিকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। একবার জোরে ধমক দিয়েছিল বলে রুবি বাবা ইচ্ছা মতো ছেড়েছিল ইরফানকে। বড়লোকের মেয়ের এই একটা সুবিধা, বাপের অঢেল পয়সা থাকলে জামাইকে পাত্তা দেয় না। এখানে রুবিও তেমনটাই। ইরফান নিজের রুম থেকে বেরিয়ে বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি তখনও সূচে সুতো গাঁথছে। ইরফান রুমের ভেতরে যায়। তুই এখনো সুতো নিয়ে দাঁড়িয়ে আছো? আসলে আমি ভুলে গেছিলাম এগুলো কোথায় রেখেছি। খুঁজতে খুঁজতে এইমাত্র পেলাম, এখনই সেলাই করে দিচ্ছি, তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে, এখনই লাগিয়ে দেব। এই বলে বেলি ইরফানের সামনে যায়। কাপা কাপা হাতে ইরফানের বুক অবধি উঠায় নিজের হাত জোড়া। যথাস্থানে বোতামটা রেখে সুই গাঁথে বেলি। ইরফান খেয়াল করছে বেলির হাত প্রচণ্ড কাঁপছে। ইরফান একবার বেলির মুখের দিকে তাকায়। বেলি সব সময় মাথায় ওড়না পরে থাকে। দুই প্যাচ দিয়ে চুলগুলো ঢেকে সে ওড়না পরে সব সময়। গালের দিকে নজর দিয়ে দেখে কালকের মারের দাগ গাঢ় হয়ে আছে। তুই এইভাবে যে কাঁপছিস, কখন না জানি আমার বুকেই সুই গেঁথে দিস। ভয় নয়, আমি কারোর বুকে মনে আঘাত করি না। মুখে কিছু দিস না, এমন কালচে হয়ে আছে কেন? স্নো বা কিছু নাই? ইরফানের এমন কথায় বুকটা ফেটে যাচ্ছিল বেলির। কান্না পাচ্ছিল ভীষণ সেই মুহূর্তে, কিন্তু তবুও সে চুপ করে আছে। লাস্ট কবে স্নো মেখেছিল সেটাও ভুলে গেছে সে। ইরফান সাইডে তাকিয়ে কোনো স্নোয়ের বক্স খুঁজে পায়নি। অমনি তোতলাতে তোতলাতে বেলি কিছু বলে। একটা কথা বলতাম। বল। আমার দুটো জামা লাগতো। কেন, জামা নাই? বাড়ি থেকে যেগুলো আইনা ছিলাম সেইগুলো এতদিন পরেছি। জামাগুলো ছিঁড়ে গেছে, আর কয়েকটা রং জ্বলে গেছে। আমাকে সুতির জামা কিনে দিলেই হবে। কেমন সুতির জামা পরবি? 60 টাকা গজের কাপড়গুলো আছে না, গ্রামে যেগুলো পাওয়া যেত, ওই রকম এনে দিলেই হবে। আচ্ছা দেখি পাই কি না। বোতাম লাগিয়ে দেওয়ার পর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আবার রুমে ঢোকে সে। কয় গজ লাগে তোর? পেছন ফিরে তাকায় বেলি। ইরফানকে আবার রুমে আসতে দেখে অবাক সে। তারপর ইরফানের ডাকের কথায় উত্তর দেয়, জি। কয় গজ লাগবে তোর? জামা ওড়না সালোয়ার সবগুলোতে 2.5 গজ লাগে। আচ্ছা। বেরিয়ে যায় ইরফান। তারপর সোজা নিচে চলে আসে সে। বেলির রুমের জানলা দিয়ে নিচের সব কিছু দেখা যায়। পর্দার আড়ালে ইরফানকে এক নজর দেখবে বলে নিচে তাকায় সে। ইরফান তখনও নিচে দাঁড়ানো ছিল। আজ ইরফানকে ভালোই দেখাচ্ছিল। সাদা ফরমালে অনেক সুন্দর লাগছিল তার বরটাকে। এরই মাঝে মিনু এসে পেছন থেকে বেলির গায়ে হাত রাখে। কিছু বলবা মিনু? আপনি মানুষ হবেন কবে? মানে? ফিরা খাইয়া খাইয়া কি লজ্জা শরম মাথা খাইয়েছেন আপনি? কি হয়েছে বলবা তো? কি দরকার ছিল ভাইয়ের জামার বোতাম লাগানোর? আমি তো দরকার দেখলাম না। আমি তো দেখেছি। এখন এর ছোট বউ কই? যখন প্রয়োজন পড়ে তখন আপনার কাছে আসে, আর ছোট বউ যখন কান ভরে তখন আপনারে গুম গুম লাগায়। বেড়া বজ্জাত কোথাকার। থাক না মিনু, মানুষটার আজ অফিসে কি জানি আছে, আর আমি মনের মধ্যে হিংসা রাখতে পারি না। বাদ দাও। আমি যে কই আপনারে বেয়াক্কেল মাতারি, কথাটা আমি ভুল কই না। আপনি আসলেই বেয়াক্কেল মাতারি। তো যান, এখন আপনার সতীনের বেডটি লইয়া যান। নবাবজাদি বিছানায় নইয়া চা পান করব। মিনু কোন দিন জানি সব শুনুক গা, তাতে আমার কি? আমি ডয়রা না কাউরে।
এই বলে মিনু রুম থেকে বেরিয়ে যায় আর বেলিও কফি নিয়ে রুবির রুমে যায়। দরজা নক করার পর রুবি ভেতরে যেতে বলে। রুবি তখন বিছানায় বসেছিল। বেলিকে দেখে রুবি একটা হাসি দেয়। রুবির ভেজা চুলগুলো বেলির ভেতরটাকে ফালা ফালা করছিল। তাড়াতাড়ি কফির মগটা রেখে বেরিয়ে যেতে নিলে রুবি ডাক দিয়ে বসে, যাস কই তুই? আমি কি বলেছি যেতে? কিছু লাগবে নাকি? আমার ভেজা চুল তো সহ্য হয় না। কোনটা? হাতে কাজ তো, তাই আর কি। আফসোস লাগে তোর জন্য। তোর বর আমারও বর। ফারাক হচ্ছে তোর বর আমাতে মত্ত আর তোকে দেখতে পারে না। প্রতি রাতে সে আমাতে লেপ্টে থাকে আর প্রতি রাতে তুই একা ঘরে কাতরাস। আফসোস লাগে রে, বড় আফসোস লাগে তোর জন্য। আমি আসতেছি, কফিটা খেয়ে নিন। এই বলে বেলি রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে নিজের ঘরে বিছানায় উপুড় হয়ে পড়ে। বুকে হাত দিয়ে মুখে বালিশ চেপে চিৎকার করে কাঁদে বেলি। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে কেন এমন হলো? বাবা আমাকেও সাথে করে নিয়ে যেত, এতিম করে কেন গেল বাবা? এখন আমি কার বুকে মাথা রাখবো বাবা? রাতে ইরফান বাসায় এসে দেখে রুবি বাসায় নেই। এমনিতেই অফিসের প্রেজেন্টেশনের চাপ ছিল, তার উপর বাসায় এসে দেখে বউ নাই। মেজাজ আরও গরম হয়ে গেছে। এক কাপ কফির জন্য বেলিকে প্রায় 5 থেকে 10 বার ডেকেছে ইরফান। বেলিও সাড়া দেয় না। মেজাজ আরও খারাপ হয়ে যায় ইরফানের। বাসায় পরা রাবারের স্লিপার হাতে নিয়ে বেলির রুমের দিকে যায় সে। আজকে বেলিকে জুতো পেটা করবে ইরফান। মিনু তখন ড্রয়িং রুমে বসে স্টার জলসায় কে আপন কে পর সিরিয়াল দেখছে। মিনু আবার স্টার জলসা জি বাংলাতে অজ্ঞান। টিভিতে এসব দেখে আর সিরিয়ালের ভিলেনদের ইচ্ছে মতো গালমন্দ করে সে। ওদিকে স্যান্ডেলটা নিয়ে রুমে গিয়ে দেখে দরজাটা আটকানো, পুরোপুরি লক না। ইরফান বাইরে দেখে বকাবকি করছে। নবাবজাদি দরজা দিয়ে আরাম করছে। আজকে ওর আরাম ছুটাবো আমি। এত ডাকার পরও সাড়া দেয়নি। ইরফান দরজাটা জোরে ধাক্কা মেরে খুলে দেয়। বেলি বলে রুমে ঢুকেই দেখে বেলি জায়নামাজে সিজদায় আছে। ওড়নাটা 2 প্যাচ দিয়ে পুরো হাত ঢেকে নামাজ পড়ছে বেলি। ইরফান পুরো থ হয়ে যায়। সে কাকে জুতো দিয়ে মারবে? ইরফান হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে, তার মানে এখন এশার নামাজের ওয়াক্ত। বুঝতে পারে যে বেলি নামাজে থাকার জন্য সাড়া দিতে পারেনি। জুতোটা আস্তে করে হাতে নিয়ে থেকে নামিয়ে নেয় ইরফান। রুম থেকে বেরিয়ে ইরফান মিনুর কাছে যায়। মিনু তখন সিরিয়াল দেখছে আর একটা একটা বক বক করছে। কেমন অসভ্য মাতারি, জবারে কেমনে কথা শোনায়। আহারে জবা মায়েরা কামের মানুষ দেইখা কি হয়েছে হয়তো এখন এই বাড়ির বউ। এই বৌদি না ফৌদি, এই মাতারিটা আসলেই খারাপ। এরই মাঝে ইরফান ডেকে বসে মিনুকে। এই মিনু। জি, কিছু কইবেন ভাই? 1 কাপ কফি করে দে তো। আর সারাদিন এইগুলো কি দেখিস? কে আপন কে পর। মাতারিটা অনেক খারাপ ভাই, জবারে দেখতে পারে না। জবা ছেমড়িটার কফাল আমাগো বেলি ভাবির মতো। এটা বলেই জিভও কামড়ায় মিনু। টিভি অফ করে দিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান আটকায় তাকে। রুবি কখন বেরিয়েছে বাসা থেকে? ছোট ভাবি বিকালে বার হইয়াছে। ও, বেলি ভাবি কই ভাই? ঘরে তুই থাকিস, তুই জানিস না? সারাক্ষণ টিভি আর সিরিয়াল নিয়ে থাকলে জানবি কিভাবে? বেলি নামাজ পড়ে। আচ্ছা, আমি বানাইয়া আনতেছি। মিনু যেতে না যেতে অমনি ইরফানের হাতের জুতোটা দেখে ফেলল। মিনুও সব বুঝে যায়। জুতোটা কি কাজে ব্যবহার করত ইরফান তাও জানে মিনু। ভাই, জুতা নিয়েছেন কি করতে? বেলি ভাবিরে বাড়াইবেন বলে? তুই তোর কাজ কর যা,
আমি ফ্রেশ হতে যাই, কফিটা রুমে রেখে আসিস। আচ্ছা। ইরফান রুমে এসে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 10 মিনিট পর কফি মগ হাতে বেলি রুমে ঢোকে। কফিটা মিনুই বানাতো, কিন্তু বেলি নামাজ শেষ করে রান্নাঘরের দিকে যায় সে। মিনু, তোমার ভাই এসেছে? হ, হেই কোন সময় তো আইছে। রুমে গিয়েছিল, আমি নামাজের মাঝে ছিলাম তাই উত্তর দিতে পারিনি। হাতের জুতাটাও দেখেন নাই? মানে মানে শ্বেতের ছোট বউ বাহিরে গেছে, আপনারে আয়শা ডাকছে, আপনি সাড়া দেন নাই, তাই জুতো নিয়ে গেছিল বাইরাতে। ও হুদা, ও কইলেন? কি আর করব, এইসব তো পানি ভাত আমার কাছে। তুমি কি করো? কইল কপি বানিয়া দিয়া আইতাম। আচ্ছা যাও, তুমি নাটক দেখো, আমি বানিয়ে নিচ্ছি। আচ্ছা। তখন বেলি কফি বানিয়ে নিয়ে যায়। সারা রুমে জায়গায় জায়গায় রুবি আর তার বরের ছবির ফ্রেম দেওয়ালে টাঙানো, বিছানার পাশে থাকা টেবিলে রাখা, সর্বত্র জায়গাতেই তাদের ছবি টাঙানো। নিজের বরের পাশে সতীনের ছবি। বুকের ভেতর আগুন জ্বললেও ঠোঁটে হাসিটা অবিচল। ভালোবাসার মাত্রা বেশি না হলে অল্প তো আছে, সেখানে জ্বালাটাও বেশি। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয় আর দেখে বেলি দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। কি রে তুই? আপনার কফি, রাখ টেবিলে। বেলি চলে যেতে নিলে ইরফান বলে ওঠে, আজকে অফিসে অনেক চাপ ছিল, তোর জামার কাপড়ের কথা একবারেই ভুলে গেছি, কাল আনবো। আচ্ছা। প্রায় রাত 10টায় রুবি বাসায় আসে, কিছু শপিং ব্যাগ সাথে তার। ইরফানকে রুমে দেখে বলল, কখন এলে? 2 ঘন্টা হবে। ও, এত রাত করে ফিরলা? ফিরতেই পারি, বন্ধুদের সাথে ঘুরলাম, খেলাম, শপিং করলাম। ও, একটা নেকলেস কিনেছি। ভালো করেছো। তুমি খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, তাহলে খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। ভালো করেছো, আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। ওকে। রুবি ওয়াশরুমে ঢুকে যাওয়ার পর ইরফান ডাইনিং রুমে যায়। বেলি টেবিল সাজাচ্ছিল সেখানে। প্লেটে একটা দে, আর একটা সরা। রুবি আপু খাবে না? না, খেয়ে এসেছে ও। জি আচ্ছা। খেতে বসে যায় ইরফান। বেলি ভাত বেড়ে 2 রকমের ভাজি, মুরগির ঝোল সব সামনে এগিয়ে দেয়। ভাত হাতে দিয়ে বেলির দিকে তাকায় সে। পাশে দাঁড়িয়ে টুকটাক নাড়াচাড়া করছিল সে। বেলির হাতগুলো ইদানিং কাঁপে। তুই খেয়েছিস? পরে খাবো নে। কেন পরে খাবি? আপনি খেয়ে নিন, আমি আর মিনু খেয়ে নেব। আর কিছুই বলেনি ইরফান, চুপচাপ খেয়ে চলে যায় সে। রুমে গিয়ে দরজা আটকে দেয় ইরফান। পরদিন সন্ধ্যার পর ইরফান বাসায় এসে আগে বেলির রুমে যায়। বেলি তখন কোরআন শরীফে ইয়াসিন সূরা পাঠ করছিল। ইরফান রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলি বলে ডাক দেয়। ইরফানের ডাকে এদিক ফিরে যায় সে। কোরআন শরীফ বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে যায় বেলি। কিছু বলবেন? এই নে তোর কাপড়। আচ্ছা, সাথে স্নো আর তেলও রাখা আছে। শুধু জামা কাপড় চাইছিলাম, এত কিছু আনলেন যে? বানাবি কোথায় এগুলো? মিনুর কাছে দিয়ে দেব, ও সেলাই করে আনবে। আচ্ছা, তাহলে এই টাকাটা রাখ, সেলাইয়ের টাকা দিয়ে দিস, পরে চেয়ে নেব নে। রাখ এখন, পরে নাও থাকতে পারে। টাকাটা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় ইরফান। রুবি তখন পায়ের ওপর পা তুলে ম্যাগাজিন পড়ছে। ইরফানকে দেখেই শুরু করে, ইদানিং কি ভালোবাসা বেড়ে গেছে নাকি? মানে বাসায় এসে বড় বউয়ের ঘরে ঢুকে গেলে, তাই বলছিলাম আর কি। ওর জন্য কয়টা জামা কাপড় এনেছিলাম, ওগুলোই দিতে গেছি। বাবা, আবার জামার কাপড়ও আনো নাকি? এত কথা কেন বলছো রুবি? কি এত কথা বললাম? তুমি কেন যাবে ওর ঘরে? হ্যাঁ, কেন যাবে? রুবি, এই পুরো বাসাটাই আমার, ওকে? তো তাই বলে তুমি ওই শালির রুমে যাবা? রুবি, বড্ড বেশি করতেছো কিন্তু।
রুবি প্রচণ্ড পরিমাণ মেজাজ খারাপ লাগে। তার কথা হচ্ছে বেলিকে কিছু দেওয়া যাবে না, ইনফ্যাক্ট সে একেবারেই বেলিকে বের করে দিতে চায়। রুবি বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও ইরফানের মনে বেলির জন্য মায়া দয়া আছে, আর যেটা তার একদম পছন্দ না। ইরফান যখন বেলিকে মারধর করে সেটা দারুণভাবে এনজয় করে রুবি, আর সে এমন কিছু কিছু কর্মকাণ্ড করে যা পুরো দায়ভার গিয়ে পড়ে বেলির ওপরে। বেচারি সাদাসিধে মেয়েটাও বোবা হয়ে থাকে তখন। রাত প্রায় 2:30। বেলির ঘুমটা ভেঙে যায়, শরীরটা অনেক ব্যথা তার। মারধরের ব্যথাগুলো ইদানিং রাত হলে বাড়ে তার। নিচে মিনু ঘুমায় আর খাটে বেলি। খাট বলতে শুধু খাট, যাতে একটা তোষক আর সস্তার বিছানার চাদর। একই স্বামী স্ত্রী হয়ে সে পায় অবহেলা, অপর স্ত্রী পায় সুখ। রুবি খাটে দামি ম্যাট্রেস, বেডশিট, কোনো কিছুর অভাব নেই, আর বেলির ঘরে তেমন কিছুই নেই। শরীরের ব্যথায় উঠে বসে বেলি। গলাটা শুকিয়ে গেছে তার, একটু পানি খেলে ভালো লাগতো, সাথে একটা নাপা ট্যাবলেট খেলে যদি ব্যথাটা কমে। আস্তে আস্তে খাট থেকে নেমে ওষুধের পাতা থেকে ওষুধ নিয়ে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যায় সে। পুরো বাসাটাই অন্ধকার, তেমন কিছুই দেখতে পাচ্ছে না বেলি। তাও হাতড়ে হাতড়ে এগিয়ে গেছে টেবিলের সামনে। ওয়ালে হাত রাখতেই রান্নাঘরের লাইট জ্বালায় বেলি। রান্নাঘরের লাইট অন করে সামনে তাকাতেই বেলি আঁতকে ওঠে। ও মা গো, কে ওইদিকে? আসলে ইরফান তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ডাইনিং রুমে সোফায় বসে আরামসে কাজ করছিল ইরফান। এভাবে হঠাৎ আলো দেখে ভয় পেয়ে যায় বেলি। আর তাছাড়া এমনিতেও বেলির আত্মা ছোট, অল্পতেই ভয় পায় সে। বেলির হালকা চিৎকারে ইরফান তাকায় ওর দিকে। ল্যাপটপ রেখে ডাইনিং রুমের দিকে আস্তে আস্তেই বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই চিৎকার দিস কেন? আপনি এত রাতে এখানে কি করেন? তুই কি করিস? একটু পানি খাইতে আসিছিলাম। ও, আমি কাজ করতেছিলাম। এত ঘামছিস কেন তুই? এমনিতেই। ইরফান দেখে বেলি তার ওড়নাটা বুকের মাঝে ভাঁজ করে সুন্দর করে পড়ে আছে। রাতে শোয়াতে চুল খুলে শুয়েছে, তাই সে চুল খোলা অবস্থাতেই আছে, তবে এলোমেলো। ইরফান চুলের দিকে নজর দিল, দেখে বেলির হাঁটু অবধি চুল। ইরফান যখন বেলির চুল দেখেছিল তখন চুল পিঠ অবধি ছিল, এত বড় হয়েছে দেখেনি ও। কারণ বেলি দিনের বেলায় মাথায় ওড়না দুপ্যাচ দিয়ে রাখে, আর ওই দিন মারার সময় বেলির চুল খোপা করা ছিল, তাই খেয়াল করেনি। ইরফান দেখছে বেলি জগ থেকে পানি ঢালতে লেট হচ্ছে, কারণ ওর হাতগুলো কাঁপছে। কালো দেখেছিল তার হাত কাঁপছে। ভালো করে ঢাল, পানি পড়বে তো। বেলি ততটাও ফর্সা না, আবার একেবারে কালো না, উজ্জ্বল শ্যামলা রঙের অধিকারিণী সে। ইরফান বেলির ঘাড়ে নজর করে। সেই দিনের বেল্টের বাড়ির দাগ কালো হয়ে আছে তার ঘাড়ে। মুখটাও শুকনো, তবে গালের দাগগুলো ঝাপসা হয়ে গেছে। ইরফানের সামনে পানি খায় বেলি আর ট্যাবলেটটাও। কিসের ওষুধ খেলি? হাত পা ব্যথা করছিল, তাই নাপা খেলাম। ও, সেদিনের মারটা বেশি হয়ে গেছিল। মাথা গরম হয়ে গেলে কিছুই ঠিক থাকে না আমার। আমাকে মেরে হাত সুখ পেলে ক্ষতি কি? এত মার খেয়ে পড়ে থাকিস কেন? যাওয়ার জায়গা আছে? ডিভোর্স দিতে চাইছি, তাতেও রাজি হোস না কেন? ডিভোর্স মানে কি বুঝিস? রুবি আপুর মতো ইংলিশে অনার্স না করলেও পেটে বিদ্যা আছে টুকটাক। ডিভোর্স মানে তালাক, এইটুকু বুঝি। কিন্তু আমি চাই না আপনি আমাকে ডিভোর্স দেন। আমি প্রয়োজনে বাসার সব কাজ করে খাবো। আপনার বাসায় তো কাজের লোকও লাগবে, আমি তো আছি কাজের লোক হিসাবে। তবুও ডিভোর্স দিয়েন না, আর আমি সাইন করব না। বেলির আজকের কথাগুলো শুনে অনেকটা অবাক হয় ইরফান।
যেই বেলি চুপচাপ পড়ে থাকতো সেই বেলি এমন কথা বলবে ভাবেনি সে। ইরফান আবারও বলা শুরু করে, রোজকার অশান্তি একদম ভালো লাগে না আমার। তাহলে তুই গ্রামে চলে যা। গ্রামে গেলে আব্বা কষ্ট পাবে, আর আমি তো অশান্তি করি না। তুই করিস না ঠিক আছে, কিন্তু রুবি করে, আর ভালো লাগে না আমার। রুবি আপু কিছু বললে আমাকে এসে মেরে জানেন তো, পাগলেও নিজের ভালো বুঝে, আর স্বামীর ভাগ পাগলেও দেয় না। একবার ভেবে দেখেন তো, আপনার হাতে কয় দফা মার খেয়ে তার ওপর আপনাকে রুবি আপুকে দিয়েছি। আমি কেমন পাগল? আমি নিজেকে পাগল ভাবি না, কারণ আগেই বলেছি পাগলেও স্বামীর ভাগ কাউকে দেয় না। তাহলে আমি পাগল না, আমি হলাম বদ্ধ উন্মাদ। ঘুমিয়ে পড়েন। আজ ইরফান বেলির কথায় একদম স্তব্ধ হয়ে যায়। বেলি আজ প্রথমবার এতগুলো কথা বলেছে ইরফানকে। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে পিঠও তখন কথা বলতে শেখে। বেলি হেঁটে যাচ্ছিল, তখনই আটকায় ইরফান। শুন, তোর কি শরীর বেশি খারাপ? না, আমি ভালোই আছি। শরীর খারাপ থাকলে বল, আমি ডাক্তারকে বলে ওষুধ এনে দেব। আমরা গরিব মানুষ, পীড়াই আমাদের ওষুধ। আপনি মারা ব্যতীত আমার রুমে হুটহাট ঢুকেন না। রুবি আপু যা অপছন্দ করে তাই করিয়েন না। বেলি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বেলির নাক মুখ অনেকটা ফুলা দেখাচ্ছিল। সোফায় বসে দুই হাত মাথায় দিয়ে নিচু হয়ে ভাবছে ইরফান, কি করবে সে? কেউ জানে না যে সে 2 বিয়ে করেছে, 2 জায়গায় 2 রকম। কামরাঙ্গীর চরে সবাই জানে রহমান আলীর ছেলে তার বাবার কথায় এক গরিব মেয়েকে বিয়ে করেছে, আর অন্যদিকে ঢাকায় সবাই জানে ইরফান আহমেদ বিয়ে করেছে, তবে তার বউ প্রভাবশালী এক ধনী লোকের মেয়ে রুবি ইয়াসমিন। 2 জায়গায় 2 রকম পরিচয় তার। আবার বেলির কথাও ভাবছে সে। এতটা মারধর না করলেও পারত বেলিকে, আর বেলিও যেমন মার শুরু করলে চুপ করে মার সহ্য করে যতক্ষণ না মার শেষ হয়। কিন্তু কি করবে ইরফান? রুবি যেইভাবে কথা তাকে বলে তার রাগ উঠে যায়। ইরফানের অবস্থা এখন 2 ফুল 1 মালি টাইপ, আবার 2 নৌকায় পা দিয়ে চলার মতো। অবশ্য এটাও ভুল। ইরফান একজনকে নিয়েই আছে, সে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী রুবি। তাহলে প্রথম স্ত্রী বেলির অস্তিত্ব কি তার জীবনে? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর একটাও নেই। উত্তরের কাগজটা শূন্য পড়ে আছে। ইদানিং অফিসের কাজে এত প্রেশার বেড়েছে যে বেচারা ইরফান এর দিন রাত এক করে কাজ করা লাগে। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা নিয়ে আজকে একটা সপ্তাহ ইরফান দৌড়াদৌড়ির মাঝে আছে। অন্যদিকে রুবি উড়াধুরা টাকা ওড়াচ্ছে। সন্ধ্যায় বাসায় এসে চেঁচামেচি শুরু করে ইরফান। বহুত মেজাজ খারাপ তার। বাসায় এসে সরাসরি রুবির ওপর রাগারাগি করা শুরু করে সে। বেলি আজ নিজের ঘরেই আছে। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র, এশার নামাজ পড়বে বলে। আর ওই রুমে চিল্লাচিল্লি চলছে। রুবি, তুমি টাকা তুলেছ? কিসের টাকা? কিসের টাকা মানে? আমার এটিএম কার্ড দিয়ে টাকা তুলো না তুমি? পুরো 25,000 টাকা উইথড্র করা হয়েছে আজকে। কি জানি, আমি তো তুলিনি। কার্ড কোথায়? ড্রয়ারেই তো আছে। টাকা তুলবে কে তাহলে? রুবি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করে, আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম বেলি রুমে এসেছিল, পরে দেখলাম বেলি বাইরে গেছে, তারপর আমি ঘুমিয়ে গেছি। তাহলে এর মিনিং কি দাঁড়ায় ইরফান? তার মানে বেলি? হতেই পারে, অসম্ভবের কিছু না, কিন্তু ও পিন নাম্বার জানবে কিভাবে? আরে আজব তো, আমরা তো কতবার জোরে জোরে বলেছি, এতদিন সুযোগ পায়নি, আজ কাজে লাগিয়ে ফেলেছে। রুবি জানতো ইরফানের মেজাজ খারাপ থাকলে সে সব কথা বিনা বাদ বিচারে হুটহাট সিদ্ধান্তে উপনীত হয়। তাই সে শুকনো
পাতায় আগুনে চিঙ্গারি দিয়েছে মাত্র, আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু করে দিয়েছে। ইরফান টাইটা খুলে সোজা বেলির রুমে যায়। বেলি তখন রুকু ছেড়ে দাঁড়িয়েছে মাত্র। অমনি বেলিকে টান দিয়ে সামনে দাঁড় করায়। আমার রুমে গেছিলি আজকে? ঝাড়ু দিতে। বাইরে গেছিলি কেন? এমনি গেছিলাম। এমনি? এমনি গেছিলিস তুই? হুঁ বলার সাথে সাথে বেলির গালে ঠাস করে চড় বসিয়ে দেয় ইরফান। বেলি থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে যায়। ইরফান এবার এলোপাথারি শুলার ঝাড়ু দিয়ে ইচ্ছেমতো বাড়ি দিচ্ছে বেলিকে। বেলি বুঝতে পারছে না কোন অপরাধের জন্য তাকে মারা হচ্ছে। মাগো মাগো করে চাপা স্বরে আর্তনাদ করছে মেয়েটা। তোর সাহস হয় কীভাবে? মাগো। এই চুপ, একদম চুপ। তুই কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিস? আমি জানি না কিছু, কসম আল্লাহর আমি জানি না কিছু। টাকা তুলে কি করেছিস বল? বল টাকা কাকে দিয়েছিস? কিসের টাকা? এসব কি বলেন? চুপ, খবরদার মিথ্যা বলবি না, একদম মেরে ফেলে রাখবো তোকে। আমি তো সব কিনে এনে দিলাম। তুই কোন সাহসে আবার রুমে ঢুকলি? চোর কোথাকার! যেই ঘরের খাস ওই ঘরেই চুরি করিস? খোদার কসম আমি এইসব করি নাই। আপনি শুনেন, আমি কিছুই করি নাই। আজকে তোকে মেরেই ফেলবো, আমি মেরেই ফেলবো। এই বলে এলোপাথারি লাথি শুরু করে দেয় ইরফান। ধাক্কা দেওয়ায় খাটের কোণায় গিয়ে মাথা লাগে বেলির। হালকা ফেটে রক্তও বেরিয়ে আসে কপাল থেকে। শলার ঝাড়ু দিয়ে মারতে মারতে হাতে আর গলার নিচে কয়েকটা শলা ভেঙে ঢুকে যায়। বেলি তখন চোখ মুখে অন্ধকার দেখছে। সেই সময় মিনু দৌড়ে আসে। ইরফানের মারার মাঝ দিয়েই বেলিকে জড়িয়ে ধরে মিনু। ভাই কি করতেছেন ভাই? থামেন থামেন। ওই তুই সর সর এখান থেকে, আজকে ওকে মেরেই ফেলবো। কেন ভাবি? কি কইয়াছে? চুরি করেছে। আমার খেয়ে আমার পরে আমার ঘরেই চুরি করে ও? ভাই এসব কি কন আপনি? সর তুই, না হয় তোকেও বের করে দেব বাসা থেকে। ভাই থামেন আগে। আর আমার থাকারও ইচ্ছা নাই। ওই চোর আমার রুম থেকে চুরি করেছে। এত টাকা দিয়ে কি করেছে ও? ভাই আপনি এসব কি কন? ভাবি টাকা পাইবে কোত্থেকে? এটিএম কার্ড দিয়ে 25,000 টাকা তুলেছে। আপনার মাথায় সমস্যা আছে? এক থাপড়ে গালের দাঁত ফেলে দেব বেয়াদব। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক। ভাই আমি কামের মেয়ে, আমি জানি। আপনি তো তার থাইকেও খারাপ। মিনু। অনেক তর্ক বিতর্ক করে মিনু ইরফানের সাথে। তারপর মিনু অনেক রেগে যায়। বেলি ফ্লোরেই শুয়ে আছে। বেলি ভাবি ছোট ভাবির ডাইকা ঘরে নিয়ে পা টিপাইছে। পরে ভাবি আসে পড়েছে। পরে ঘর ঝাড়ু দিতে গেল। আমি বেলি ভাবিরে নিয়ে বাইরে গেছিলাম, বেশি দূরে যাই না। তাও ভাবি বাসার নিচেই ছিল। আমি গিয়ে ভাবির জামা কাপড়গুলো আনছি টেলার্সের দোকান থাইকা। হের ফরে ছোট ভাবি বাইরে গেছে, গা ফিরেছে সন্ধ্যার আগে দিয়া। আসার সময় হাতে অনেকটা ব্যাগ ছিল। এইবার তারে গিয়া জিগান সে মিছা কথা কি লাইগা কইছে বেলি ভাবির নামে। হেতিও তো বেলি ভাবি রে অনেক গালমন্দ করে থাপ্পড় মারে, তখন কিছু দেখেননি আপনি? হেতি কয়তা আইয়া নির্দোষ মাইরারে এমনে পিটাইলেন। যাইয়া দেখেন ছোট ভাবির ঘরে বইয়া বইয়া তার মায়েরে এইসব কয় আর হাসে। হুনেন ভাই, আমি রথ খাইটা খাই, আমার কামের অভাব পড়তো না, তাই আল্লাহ একজন উপরে আছেন, এইটা মনে রাখেন। মিনুর কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এসব কি বলল মিনু? এত দ্রুত কথাগুলো কিভাবে বলে দিল মিনু? ইরফান ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ওই দিকে মুখ করে পড়ে আছে বেলি। মিনু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে তা জানা ছিল না মিনুর। ইরফান নিজের রুমের দরজার কাছে যায়।
রুবি তখন রিল্যাক্স মুডে ম্যাগাজিন পড়ছে। রুবির ধারণা ইরফান হয়তো আজ বেলিকে জনমকার মার মেরেছে। রুবি অনেক খুশি এতে। ইরফান রুমের মধ্যে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুবির দিকে। রুবির মুখে দারুণ খুশির ছাপ। এখন ইরফান বলা শুরু করে, তুমি যে এত ভালো মিথ্যা বলতে পারো জানা ছিল না তো। ইরফানের কথায় চোখ বড় করে তাকায় রুবি। ইরফানের মুখ থেকে এমন কথা আশা করেনি সে। মানে, টাকা খরচ করলে তুমি, নাম দিলে বেলির? কেন? কি সব বলো উল্টো পাল্টা। কার্ড তো বেলি নিয়েছে। তুমি বাসা থেকে বের হও না? একদমই না। তুমি আমাকে আর কত হিপোক্রেট বানিয়ে রাখতে চাও? দেখো ইরফান, অতিরিক্ত কথা আমার পছন্দ না। দুপুরে বাসা থেকে বের হলে তুমি, ফুর্তি করলা তুমি, শপিং করলা তুমি, আর আমাকে একটা বানোয়াট গল্প শুনিয়েছো যে বেলি টাকা উইথড্র করেছে। আমার নামে কান ভারী করে ওই মেয়ে। ওর এত বড় সাহস! আজ ওর খবর করেই ছাড়বো আমি। খবরদার রুবি, খবরদার। ওই রুমে যাবে না। ব্লাডি মিথ্যেবাদী। ওই বেচারি তো মার খেয়ে চুপচাপ পড়ে আছে মাটিতে, তবুও তোমার নামে একটা কথাও বলেনি। আর তুমি তো খুব ভালো করেই জানো বেলিকে আমার সহ্য করতে পারি না। তাই তুমি ইচ্ছে করে ওকে আমার হাতে মার খাওয়াও, তাই না রুবি? শ্যাট আপ ইউ ফুল। ইরফানের আর সহ্য হয়নি। রুবিকে খাট থেকে নামিয়ে ঠাসিয়ে একটা চড় বসিয়ে দেয়। বিয়াদব, অনেক সহ্য করেছি, আর না। আমার টাকা পয়সাগুলো তুষের মতো উড়িয়ে আরেকজনের ঘাড়ে দোষ চাপাও? কেমন মেয়ে মানুষ তুমি? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তুললাম আমি হাত। কি করবে এখন? তোমাকে তো একটা চড় দিয়েছি মাত্র। আর তোমার কান কথাগুলো শুনে আমি গর্ধব যে ইচ্ছে মতো দিনের পর দিন বেলিকে টর্চার করছি, আর তার বেলায় কিছু না, তাই না? মিস্টার ইরফান আহমেদ, তোমাকে যদি আমি জেলের ভাত না খাওয়াই, আমি এক বাপের মেয়ে না। তোমার মতো মেয়ে মানুষের থেকে কি আর আশা করা যেতে পারে? যাও, তোমার ধনী বাপের কাছে গিয়ে নালিশ করো আমার নামে, বিচার সভা আয়োজন করো। যাও। অবশ্যই যাব। তোমার আর ওই থার্ড ক্লাস মেয়ের রাতের ঘুম যদি আমি না হারাম করি, আমার নাম রুবি না। এইসব বলে রুবি বাসা থেকে বের হয়ে যায়। রাত প্রায় 10:30 বাজে। এত রাতে একা একা বের হয়ে যায় রুবি। গন্তব্যস্থল বাপের বাড়ি। আজ এই প্রথম ইরফান তার কথায় আমল দেয়নি, উল্টে তাকে চড় মেরেছে। এটাই তার সহ্য হয়নি। ইরফান অনেক বদমেজাজি ছেলে, তার অল্পতেই মেজাজ বিগড়ে যায়। খাটের ওপরে বসে পড়ে ইরফান। মাথা পুরো হ্যাং হয়ে আছে তার। স্যালারি যা পায় তার বেশি অর্ধেকটাই রুবি খরচ করে। সেভিংস হতেও হয় না। আজ একসাথে 25,000 টাকা তোলায় তার মাথা গরম হয়ে গেছে। হুট করেই বেলির কথা মনে পড়ে। সেই দিন রাতে বলেছিল গা হাত পা ব্যথা করে তার, কিন্তু আজ এলোপাথারি লাথিগুলো মেরেছে ইরফান। তার জানা নেই মেয়েটার কী অবস্থায় আছে এখন। অফিস থেকে এসে চেঞ্জও করেনি সে। স্থির হয়ে বসে থাকতে না পেরে বেলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মিনু তখন হাত পা টিপে দিচ্ছিল বেলির, আর কাঁদছে। ভাবি, ও ভাবি, ভাবি গো, কথা কন না কেন? ও ভাবি, ভাবি এইদিকে ফিরেন, শলার মাথাটা বাইর করে দিন। এইদিকে ফেরেন ভাবি। মিনু ঘুরিয়ে দেয় বেলিকে। উল্টোপাল্টা লাথি দেওয়ায় পুরো শরীর নিথর হয়ে আছে বেলির। হয়তো শরীরের যন্ত্রণার জন্যই চুপ করে চোখ বন্ধ করে আছে বেলি। মিনু হু হু করে কেঁদে দেয় আবারও। কেমন কইরা পিটালো! আরে শালারি কেমনে ঢুকা গেছে! ভাবি, ও ভাবি। পরে মিনু আস্তে আস্তে করে হাত আর গলা থেকে শলার মাথাগুলো বের করে দেয়। বের করার সময় ব্যথায় কাঁকিয়ে ওঠে বেলি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। বেলির কাঁকিয়ে ওঠার আওয়াজে পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। মেয়েটারে কতটা কষ্টে আর ব্যথায় পড়ে এভাবে আর্তনাদ করে উঠতে পারে। ইরফান যে ততটা মনুষ্যবিহীন পুরুষ
সে এখন উপলব্ধি করতে পারছে। মিনু গরম পানি আনতে যাবে বলে দরজার কাছে যায়, তখন ইরফানকে দেখে। এমন কেউ কাউরে পিটাই না ভাই, ভাবি কাউরে কিছু কয় না, ঘরের এক কোণের মধ্যেই পড়ে থাকে, তারপরও এমনই পিটান তারে। মইরা গেলে একদিন বুঝবেন ভাই, দেখেন আমি কইলাম তো, বুঝবেন একদিন আপনি। এটা বলেই মিনু রান্নাঘরে চলে যায়, আর ইরফান দরজা থেকে বেদির দিকে তাকিয়ে আছে। হাতের কয়েকটা জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত, কপালেও ফুলে রক্তগুলো শুকিয়ে আছে। বেলি তখনও চুপ করে দম আটকে শুয়ে আছে। চলবে।